আপনাকে স্বাগত জানাচ্ছি স্পোকেন ইংলিশ রোডম্যাপে। আজকে আমরা দেখব আমাদের কোন কোন টপিক শিখতে হবে। স্পোকেন ইংলিশ শেখার জন্য, ইংলিশে কথা বলার জন্য নিঃসন্দেহে আপনাকে কিছু বিষয় শিখতে হবে। আমরা সবাই শিখি, অনেকে হয়তো অনেক বেশি এফোর্ট দেন কিন্তু আউটকাম পান না। আপনি যেন আপনার আউটকামটা ঠিক মতে পান, খুব ভালোভাবে আপনার আউটকামটা আপনি পান, ঠিকঠাক মতে আপনার পারফরমেন্স আপনি দেখতে পারেন, সেজন্য আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে, একটা সিকোয়েন্স মেনটেন করে শিখতে হবে। সেই সিকোয়েন্সটা কি, আপনি কোন টপিকটা আগে শিখবেন, কোনটা পরে শিখবেন, কোনটা দিয়ে শুরু করবেন, সেটা নিয়ে আজকের এই ক্লাস। তাহলে শুরু করছি। প্রথমে আপনি শিখবেন ইন্ট্রোডাক্টরি ইট এন্ড দেয়ার, এটার ব্যবহার। এটা কেন বললাম, যেমন ধরেন আমার একটি গরু আছে, আপনি নিঃসন্দেহে ইংলিশটা পারেন। মাঠে একটি গরু আছে, দেখেন আমার একটি গরু আছে, এখানে কিন্তু হ্যাভ শব্দটা ব্যবহার হচ্ছে, কিন্তু মাঠে একটি গরু আছে সেখানে কিন্তু হ্যাভ শব্দটা ব্যবহার হচ্ছে না। দুই জায়গাতেই গরু আছে, শুধু পার্থক্য আপনার আর মাঠের, কিন্তু এক জায়গায় হ্যাভ ব্যবহৃত হচ্ছে আর এক জায়গায় হচ্ছে না। এই জিনিসগুলো শেখার জন্য আপনাকে খুব ভালো করে ইন্ট্রোডাক্টরি ইট এন্ড দেয়ার শিখতে হবে। আর ইংলিশে কথা বলার সময় প্রচুর আসবে, সেজন্য এটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে, খুব এটাকে প্রথমেই শিখতে হবে। তাহলে গেল 1 নম্বর টপিক, যেটা আপনি শিখবেন। 2 নাম্বার কুইশন। আপনাকে সম্ভাব্য সকল ধরনের প্রশ্ন করা শিখতে হবে। একটা বিষয় খেয়াল করেন তো, আপনি যখন কথা বলেন, হয় আপনি কাউকে প্রশ্ন করেন, না হয় কারো প্রশ্নের আনসার দেন। দুইটার একটা কিন্তু হয়। হয় আপনি কনভারসেশনে কাউকে প্রশ্ন করছেন, না হয় কারো প্রশ্নের আনসার দিচ্ছেন। তার মানে কনভারসেশনের মোটামুটি 30 থেকে 40% হচ্ছে প্রশ্ন। আপনি একটা ইন্টারভিউ দিতে যান, বা আপনি যেখানেই যান, কারোর সাথে আপনার দেখা হলো, প্রশ্ন করবে, না হয় আপনি করবেন। সেহেতু প্রশ্নের কোনো বিকল্প নাই। এখন আপনার মনে হইতে পারে হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, এই প্রশ্নগুলো তো আমি জানি। এর বাইরেও প্রচুর নিয়ম আছে, প্রশ্নের জন্য প্রচুর শেখার বিষয় আছে। তো আপনি সকল ধরনের প্রশ্ন শেখার চেষ্টা করবেন ইংলিশে, যেগুলো আপনার মাথার মধ্যে আপনার যখনই যে কোনো প্রশ্ন আসবে সেটার জন্য আপনি ইংলিশে বলতে পারেন। আপনার বর্তমান এবং আপনার বাস্তব পরিবেশের উপর নির্ভর করে আপনার যে কোনো ধরনের প্রশ্ন যেন আপনি করতে পারেন, সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। সেই জন্য আপনাকে 2 নম্বর টপিক হিসাবে কুইশন মেকিং শিখতে হবে, প্রশ্ন করা শিখতে হবে। আপনি যখন প্রশ্ন করা শিখে গেছেন, তখন আপনি শিখবেন ইংলিশের জায়ান্ট, অর্থাৎ যার পাওয়ার অনেক বেশি, সেটা হচ্ছে মডাল ভার্বস। আপনি যখন মডাল ভার্বস পারবেন, এই 3 নম্বর টপিকে আসার পর আপনি যখন মডাল ভার্বস শিখবেন, আপনার মনে হবে যে আপনি স্পোকেন ইংলিশ 50% শিখে গেছেন। আপনি যখন মডাল ভার্বস শিখবেন, তখন আপনার মনে হবে যে আমি তো স্পোকেন ইংলিশ অলরেডি পারি। এই ফিলিংসটা তখনই আপনার আসবে যখন আপনি এই 3 নম্বর টপিকটা কভার করবেন। আর তারপর কাউকে আপনাকে মোটিভেট করতে হবে না, কেউ এসে আপনাকে মোটিভেট করতে হবে না ইংলিশ শেখার জন্য। আপনি এই 3টা জিনিস শেখার পর সেলফ মোটিভেটেড হবে, নিজেই বুঝবেন যে আমার ইংলিশ শেখা দরকার, আমি ইংলিশকে ভালোবাসি, আমি ইংলিশ পারবো। এই ফিলিংসটা আপনার এই স্টেজে এসে তারপর আসবে। আর আপনি যখন মডাল ভার্বস আপনি শিখে গেছেন, আপনার জন্য কন্ডিশনাল সেন্টেন্স শেখাটা খুব সহজ হয়ে যাবে। আপনি খুব সহজে কন্ডিশনাল সেন্টেন্স শিখে যাবেন। তারপর আপনি কন্ডিশনাল সেন্টেন্স শিখবেন। 4 নাম্বারটা যখন আপনি শিখে গেছেন, তখন আপনাকে শিখতে হবে কজেটিভ ভার্বস। কজেটিভ ভার্বস জিনিসটা কি, মানে আপনি তো অনেক কাজ নিজে করেন, অনেক কাজ আপনি অন্য মানুষকে দিয়ে করিয়ে থাকেন, তাই না? আপনি যে কাজগুলো অন্য মানুষকে দিয়ে করিয়ে থাকেন, আর যেমন আপনি যখন চুল কাটতে যান, তখন নাপিতকে দিয়ে আপনার চুলগুলো আপনি কেটে নেন, তারপর আপনি কাউকে দিয়ে আপনার রুমটা পরিষ্কার করিয়ে নিলেন। এই যে আপনি অন্য মানুষকে দিয়ে কাজ করিয়ে নিলেন, এটাই হচ্ছে কজেটিভ ভার্বস। এই কজেটিভ ভার্বসের ব্যবহারটা আপনি যখন ভালো করে শিখবেন, আপনার ইংলিশের ভিত্তিটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এটা আপনার 5 নাম্বার স্টেজে আপনি সেটা শিখতে পারেন। তারপরে আসেন স্পেশাল সেন্টেন্স স্ট্রাকচার। এখন স্পেশাল সেন্টেন্স স্ট্রাকচার মানে কি? আমরা তো যখন টেন্স পড়ি, আমি তো ধরে নিয়েছি যে আপনি এইগুলো শুরু করার আগে টেন্স শিখে তারপরে এসেছেন। তো টেন্স যখন আমরা শিখি, তখন আমরা অনেকগুলো স্ট্রাকচার শিখি, কিন্তু কিছু স্ট্রাকচার আছে যেগুলো টেন্সের মধ্যে সরাসরি আপনি পাবেন না, এর বাইরে গিয়ে আপনাকে সেই স্ট্রাকচারগুলো শিখতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দেই। যেমন ধরেন যে আমার পানি খেতে ইচ্ছে হচ্ছে, আমার ভাত খেতে ইচ্ছে হচ্ছে, আমার কোথাও যেতে ইচ্ছে হচ্ছে। এই সেন্টেন্সটা যখন আপনি ইংলিশে বলবেন, তখন সরাসরি টেন্সের কোনো স্ট্রাকচার দিয়ে আপনি বলতে পারবেন না। যেমন আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে হচ্ছে। এই স্পেশাল সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনাকে জানতে হবে। এটা আপনি তখন শিখলেন 6 নাম্বার টপিক হিসেবে আপনি শিখলেন। 6 নাম্বার টপিক ধরে 6 নাম্বার টপিকে এসে আপনি এটা শিখলেন। 6 নাম্বার টপিকে আপনি স্পেশাল সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন। তারপর 7 নাম্বার প্রিপোজিশন।
এটা খুব ভয়াবহ অনেকের কাছে খুব সহজ, তবে প্রত্যেকটা প্রিপোজিশনের ব্যবহার এবং অর্থসহ বুঝে বুঝে আপনাকে শিখতে হবে। এখন যদি আপনাকে বলি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অনেক আছে, আপনি মুখস্থ করা শুরু করেন। আপনি যদি মুখস্থ করতে শুরু করেন, আপনি কতগুলো মুখস্থ করবেন? প্রচুর, অনেক। তার চেয়ে ভালো আপনাকে বুঝে বুঝে একটু ফিল করে মুখস্থ করতে হবে, তাহলে আপনি অল্প সংখ্যক মুখস্থ করবেন, আপনি অনেক বেশি ব্যবহার করতে পারবেন এবং আপনি আইডিয়া করতে পারবেন, আন্দাজ করতে পারবেন এই অর্থটার সাথে কোন প্রিপোজিশনটা সবচেয়ে ভালো মানায়, তখন আপনি সেই অনুসারে ব্যবহার করতে পারবেন। যখন আপনার প্রিপোজিশন শেখা হয়ে যাবে, তারপর আসবেন গ্রুপ ভার্বস। এই গ্রুপ ভার্বস অত্যন্ত শক্তিশালী আপনার ইংলিশকে, যে আপনি এতদিন ইংলিশ শিখলেন, এই পুরো ইংলিশকে সাইজ যেটা করবে আপনার আপনি যখন কথা বলা শুরু করবেন এগুলো শিখে, তখন আপনি হয়তো অনেক বড় বড় সেন্টেন্সে কথা বলবেন। এই সব বড় সেন্টেন্সগুলোকে সুন্দর করে গুছিয়ে আনার জন্য আপনি যখন খুব এলোমেলোভাবে, আপনি ইংলিশ পারেন কিন্তু এলোমেলোভাবে কথা বলেন, আপনার সেই এলোমেলো ইংলিশকে গুছিয়ে আনার জন্য, খুব সুন্দর করার জন্য যে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সে হচ্ছে গ্রুপ ভার্ব। আপনি যখন গ্রুপ ভার্ব ভালো করে পারবেন, তখন আপনি আপনার মনের ভাষা খুব সহজে অল্প শব্দের মধ্যে প্রকাশ করতে পারবেন। আর এটার ইংলিশের আরেকটা খুব ভালো একটা স্টেজ, একটা আপার লেভেলের স্টেজ বলা যায়। আপনি এই 8টা টপিক শিখলেন। আপনি যখন 8টা টপিক শিখলেন, তারপরে আপনার কাজ হবে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড শেখা। হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এটার মানে কি? ইংলিশে কিছু শব্দ আছে যেগুলো খুব বেশি ব্যবহার করা হয়। আপনি হয়তো ডিকশনারি খুলে আপনি শব্দ মুখস্থ করা শুরু করলেন, এমন এমন শব্দ শিখলেন যেটা হয়তো বছরে কেউ ব্যবহার করে না, এমন এমন শব্দ শিখলেন যেটা হয়তো মানুষ খুব বেশি ব্যবহার করে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরেন আপনি শিখলেন অ্যাব্রাডেক্যাব্রা, মানে কি? যেটার কোনো মিনিং নাই, অর্থ নাই। এই শব্দের অর্থই হচ্ছে মিনিং নাই, অর্থ নাই, এই টাইপের জিনিস বোঝায়। এখন এই শব্দটা দেখবেন মানুষ কথার মধ্যে খুব বেশি বলে না, অনেক অল্প বলে। তারপর আপনি হয়তো মেডিকেল টার্মের কোনো শব্দ শিখে ফেললেন, বা আপনি হচ্ছে ম্যাথমেটিক্সের কোনো শব্দগুলো নিয়ে বেশি সময় দিলেন, শিখলেন, আপনার কিন্তু বাস্তব জীবনে তেমন কাজে আসবে না। অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আপনাকে পরে শিখতে হবে, আগে শিখতে হবে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড মানে কি? যেগুলো ইংলিশে বারবার বলা হয়। এখন হয়তো বলবেন যে ভাই, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আমি পাবো, কোথায় পাবো? আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে পাবেন, অনেক বই আছে, শেখার ইচ্ছা থাকলে আপনি পেয়ে যাবেন। আর এত বেশি কষ্ট করা দরকার নাই, আমি আপনাকে দেওয়ার ব্যবস্থা করব, তবে আপনাকে আমার এই জার্নির সাথে থাকতে হবে। হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আপনি শিখবেন। যখন আপনার এটা শেখা হয়ে গেছে, তার মানে হচ্ছে আপনার স্ট্রাকচার, ইংলিশ শেখার যে স্ট্রাকচার ছিল, ইংলিশ শেখার জন্য যা যা প্রয়োজন সব আপনার শেখা হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন আপনাকে ফিল করতে হবে, ইংলিশকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে ভাই, এগুলো যখন শিখবো তখন কি প্র্যাকটিস করব না? তখনও প্র্যাকটিস করবেন, বাট আপনার যখন এগুলো শেখা হয়ে যাবে তখন আপনাকে 100% প্র্যাকটিসের দিকে মনোযোগ দিতে হবে। এবং ভাই কতদিন প্র্যাকটিস করব ইংলিশে কথা বলার জন্য? আমি তো এই জ্ঞানগুলো অর্জন করলাম, এইগুলো অর্জন করতে আপনার অনেকের 3 মাস লাগবে, অনেকের 4 মাস লাগবে, অনেকের 6 মাস লাগবে। যখন আপনি এগুলো শিখে যাবেন, তখন আপনি যেটা করবেন, 6 মান্থ রেগুলার প্র্যাকটিস আপনাকে করতে হবে। এটা শেখার পরে আপনাকে 6 মাস রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখন হচ্ছে আপনি কার সাথে প্র্যাকটিস করবেন? মানুষ তো নাই, নিজের সাথে করতে হবে। যদি কাউকে জোগাড় করতে পারেন ভালো, আর যদি আপনার আশেপাশে এরকম মানুষ না থাকে যার সাথে আপনি ভালোভাবে ইংলিশ প্র্যাকটিস করবেন, তাহলে কোনো সমস্যা নাই। অনেক অ্যাপ আছে, আপনি প্লে স্টোরে প্রচুর অ্যাপ পাবেন যেখানে আপনি র্যান্ডম মানুষের সাথে ইংলিশ কনভারসেশন করতে পারবেন। আপনি গুগলে সার্চ করলেই অ্যাপগুলোর নাম পাবেন, আমি একটা সময় আপনাকে লিস্ট দেওয়ার চেষ্টা করব। এগুলো হচ্ছে রোডম্যাপ। এটা হচ্ছে রোডম্যাপ, মানে আপনি যখন ইংলিশ শেখা শুরু করবেন, 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা টপিক আপনি সিরিয়ালি শিখবেন। তারপর হচ্ছে 10 নম্বরে 6 মান্থ রেগুলার প্র্যাকটিস করবেন। আপনি যদি এটা করেন, তাহলে আপনার স্পোকেন ইংলিশ, আপনার ইংলিশে কথা বলা মোটামুটি কেউ আর ঠেকাতে পারবে না। আর এখন আপনি তো এই রোডম্যাপটা পেলেন, আপনি এই অনুসারে শিখবেন। এখন এই জার্নি কন্টিনিউ করতে গিয়ে, এটা শিখতে গিয়ে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন, এবং এটা আপনি কিভাবে শিখবেন এটার জন্য টিপস প্রয়োজন। আর এটার যে সমস্যার সম্মুখীন হবেন সেই সমস্যাগুলো কিভাবে আপনি এগুলো শেখার সময় কোন স্ট্র্যাটেজি ফলো করবেন, কি আপনি নিজের মধ্যে অ্যাডপ্ট করবেন, কি অ্যাভয়েড করবেন, সেটা নিয়ে আমি কিছু টিপস আপনাকে দেব। পরবর্তী ভিডিওতে সেই টিপসগুলো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।